স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ৬ নভেম্বর গাইবান্ধায় সাঁওতালপল্লীতে হামলা চালানো হয়। তারপর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীর শিশুদের লেখাপড়ার কিছুটা ক্ষতি হয়। সেই ক্ষতি পোষাতে এগিয়ে এসেছে বিদ্যানন্দ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে ১২০০ মানুষের খাবারের ব্যবস্থাও করেছে সংগঠনটি। বাগদা ফার্ম এলাকায় বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করতে দুর্বৃত্তরা ঘরবাড়ি পুড়িয়ে দেবার পর অনেক শিশুর লেখাপড়া বন্ধ হয়ে যায়। আতঙ্ক আর উপকরণের অভাবে শিশুরা ১০ দিন লেখাপড়া করতে পারেনি। শিক্ষা বিভাগ ও শিক্ষকেরা শিশুদের বিদ্যালয়মুখী করার যেসব উদ্যোগ নেন তাও ব্যর্থ হয় মূলত আতঙ্কের কারণে। ২ দিন আগে তারা আবার স্কুলে যেতে শুরু করে। সামনে তাদের বার্ষিক পরীক্ষা। তাই শিশুদের ক্ষতি পোষাতে এগিয়ে আসেন বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই উদ্যোগে খুশি শিশুরাও। আজকে আমাদের কলম দিল, খাতা দিল, তারপর আমাদের ক্লাস নিল। আমাদের আজকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিদ্যানন্দ স্কুল থেকে আমাদের পড়ানোর জন্য আমাদের শিক্ষকরা এসেছে। এই কারণে আমাদের গ্রামেই পড়াচ্ছে। এই কারণে আমাদেরকে খুব ভালো লাগছে। উদ্যোক্তারা বলছেন শিশুদের ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। যতদিন ওদের প্রয়োজন হবে ততদিন আমরা এখানে ওদের লেখাপড়াটা এবং খাবারটা প্রোভাইড করতে চাচ্ছি। পাশাপাশি লেখাপড়ার জন্য যেসব ম্যাটেরিয়ালসগুলো দরকার হয়, খাতা কলম যেগুলো দরকার হবে, সেগুলো আমরা চেষ্টা করব এইখান থেকে প্রোভাইড করার জন্য। ৬ নভেম্বর সাঁওতালপল্লীতে দুর্বৃত্তদের হামলায় বাড়িঘরের সঙ্গে পুড়ে যায় ১৫ শতাধিক শিশুর বই খাতাও। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাইবান্ধা। এ বিষয়ে কথা বলার জন্য আমরা বগুড়ার স্টুডিও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সংসদ সদস্য ইসরাফিল আলম। আমরা কথা বলবো তার সঙ্গে। স্বাগত ইসরাফিল আলম। আমরা একটু জানতে চাই যে অবশ্যই ৬ তারিখের যে ঘটনা, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। সেখানে সাঁওতালদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তো শিক্ষার্থীদের জন্য এই যে উদ্যোগটি তৈরি হয়েছে, এটাও বলা যায় যে একটি ভালো উদ্যোগ। দ্রুতই যেন, কারণ আমরা জানি যে বছরের শেষে শিক্ষার্থীরা একটা পরীক্ষা দিতে হয়, ফলে তাদেরকে যেন ঠিক পথে রাখা যায়, সেই জন্য উদ্যোগটি। আমরা একটু প্রথমে এই উদ্যোগটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে এর ফলে নিশ্চয়ই শুধুমাত্র শিক্ষা না, সাঁওতালদের মনোবল যেটা ভেঙে গিয়েছিল সেটাও অনেকটা ফিরে আনার ক্ষেত্রে ভূমিকা নিশ্চয়ই রাখবে। ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। ৬ তারিখের যে ঘটনাটা ঘটেছিল, ঘটুক, যারাই ঘটিয়ে থাকুক না কেন, বিষয়টা কোনো অবস্থায় যুক্তি বা নয়। কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে শিক্ষা জীবনের একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, সেই অনিশ্চয়তার হাত থেকে তাদেরকে মুক্ত করার জন্য যে শিক্ষানন্দ বিদ্যানন্দ নামে যে বেসরকারি সংগঠন এখানে দায়িত্ব গ্রহণ করেছে ১২০০ শিশুকে খাওয়ানো এবং তাদের স্কুলিংয়ের ব্যবস্থা, এটা একটা অসাধারণ প্রশংসনীয়। এবং এর ঘটনার দ্বারা শুধু মানবিক উদ্যোগই নয়, আমরা বলবো যে সাঁওতাল ভাই এবং বোনেরা তারা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়েছিল, সেই জায়গাটাও অত্যন্ত সুন্দরভাবে এটা অ্যাড্রেস করা হবে। এবং এ ধরনের উদ্যোগ যদি আরও কেউ গ্রহণ করে, আমার হয় সাঁওতাল সম্প্রদায়ের ভাই বোনরা তারা ব্যাপকভাবে শুধু উপকৃত হবে না, আমরা যে জাতি ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক একটা দেশ হবে বাংলাদেশের পরিচিতি, সেই পরিচয়ের জায়গাটা আরও আলোকিত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইসরাফিল আলম, আপনার এলাকাতেও সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা আছে। তো এই ধরনের ঘটনা ঘটার পরে অবশ্যই বিভিন্ন জায়গায় যারা আছেন তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কটা যাতে বাড়তে না পারে সেই জন্য নিশ্চয়ই নানান ধরনের উদ্যোগ, তাদের পাশে থাকার জন্য এবং তাদেরকে সাহস দেওয়ার নানান ধরনের প্রক্রিয়া চলছে বিদ্যানন্দ মতোই। আসলে গোবিন্দগঞ্জ, জয়পুরহাট এবং চাঁপাই নবাবগঞ্জ এই জনপদে সাঁওতাল এবং বেদেদের একটা ব্যাপক অবস্থান আছে, এটা ঐতিহাসিক হয়ে আছে। কিন্তু এই জায়গাতে আমি একটি কথা বলবো যে এই এলাকাগুলোতে তারা যেভাবে আমাদের মূল স্রোতধারার মানুষের সাথে মিলেমিশে বসবাস করে, সেই জায়গাটা দাঁড়িয়ে বলতেই পারি এ ধরনের ঘটনা এসব এলাকায় ঘটা খুবই অসম্ভব। তারপরও এই গোবিন্দগঞ্জের ঘটনা সারা দেশের সাঁওতাল সম্প্রদায়ের মানুষদেরকে আক্রান্ত করেছে, এটা সঠিক। কিন্তু আমরা জনপ্রতিনিধি
নিজ নিজ এলাকাতে যারা আছে আমরা তাদের পাশে আছি, তাদেরকে আমরা ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যে রেখেছি। তারা ওই ঘটনার উত্তাপে তারা উত্তপ্ত হয়নি, আবার ওই ঘটনার কারণে তারা সেভাবে হতাশাগ্রস্ত হয়নি, যেটা সিগনিফিকেন্টলি আমরা বলতে পারি। ইসরাফিল আলম, একটি জিনিস খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই জনপদকে যদি আরো বেশি শিক্ষার দিকে আনা যায় তাহলে হয়তো অনেকগুলি সংকটই আমরা একই সঙ্গে সমাধান করতে পারবো। সেক্ষেত্রে এই পুরো অঞ্চলেই যারা সাঁওতাল জনগোষ্ঠী আছে তাদেরকে শিক্ষায় আরো একটু উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনারা বা সরকারের পক্ষ থেকে বাড়তি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি একটু জানতে চাইবো। মাননীয় প্রধানমন্ত্রী এই আদিবাসীদের ক্ষমতায়নের জন্য শুধু শিক্ষা নয়, তাদের অর্থনৈতিক মুক্তির ব্যাপারেও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাদেরকে তো বিনা পয়সায় বই দেওয়া হচ্ছে, স্কুলিং সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তার যে ভাতাগুলো মূল স্রোতধারার মানুষ পায় সেটাও তারা কিন্তু পেয়ে যাচ্ছে। মাতৃত্ব ভাতার থেকে শুরু করে, বয়স্ক ভাতার থেকে শুরু করে, 10 টাকা কেজি চাল থেকে শুরু করে যত ভিজিডি যা আছে সবগুলোই সাপোর্ট তারা পাচ্ছে, এবং তারা কিন্তু আস্তে আস্তে মূল স্রোতধারার সাথে কিন্তু তারা এখন ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। আগে যে একটা ব্যবধান ছিল, এই ব্যবধান কিন্তু প্রতিনিয়তই কমে যাচ্ছে। এটা যদি অব্যাহত থাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এই দূরত্বটাও আমরা কমাতে পারবো। পাশাপাশি তাদের জীবনমানের যে ক্রমবর্ধমান উন্নয়ন, এই উন্নয়ন ইনশাল্লাহ ত্বরান্বিত হবে। ইসরাফুল আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আশার বাংলাদেশে এই পর্যায়ে নেব একটা বিরতি। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে ম্যাপো বেয়ার স্কুল। স্কুলটি কানাডিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হয় আন্তর্জাতিক কারিকুলামের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। স্কুলটির প্রতিটি শ্রেণীতে রয়েছে 10 জন করে শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ বলছে সংখ্যা কম হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগ নিবিড়। পড়াশোনা শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা হয় স্কুলটিতে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মেপল বেয়ার স্কুলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট স্টেপ রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী রিফাত হায়দার। কথা বলছি তার সঙ্গে। স্বাগত রিফাত হায়দার। আমরা একটু জানতে চাই যে মেপল বেয়ার স্কুলটা কি কারণে ডিফারেন্ট, কারিকুলামটা আমাদের যে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলি বেশি সঙ্গে। স্বাগত রিফাত হায়দার। আমরা একটু জানতে চাই যে মেপল বেয়ার স্কুলটা কি কারণে ডিফারেন্ট, কারিকুলামটা আমাদের যে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলি বেশিরভাগই আসলে ব্রিটিশ কারিকুলাম ফলো করে, তার থেকে কি ধরনের ডিফারেন্স আপনার? ধন্যবাদ আপনাকে এবং আমাদের প্রতিষ্ঠানের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মেপল বেয়ার এরা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছিল ক্যানাডিয়ান এডুকেশন সেন্টার নেটওয়ার্ক। পরবর্তীতে মেপল বেয়ার নিজস্ব একটা পৃথক একটি কোম্পানি হিসাবে তারা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজার হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে এই মেপল বেয়ার ফ্র্যাঞ্চাইজি ছড়িয়ে দিয়েছে। টোটাল প্রায় 250টা সেন্টার আছে, বাংলাদেশে একটাই আছে, এবং ফার্স্ট স্টেপ রিসার্চ সেন্টার লিমিটেডের ফ্র্যাঞ্চাইজি। আমাদের এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে এজ বেসড এডুকেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কারিকুলামে কোন বছরের শিক্ষার্থী তার কী ধরনের করা দরকার আছে। যেমন একজন কিন্ডারগার্টেনে যখন একটা বাচ্চা ঢোকে তখন প্রথমতই সে একটা সম্পূর্ণ নতুন জায়গায় এসছে, সে কীভাবে শিখবে। তো আমাদের ইনস্টেড অফ যে লেটসে অ্যালফাবেট অথবা নাম্বারগুলি না দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ, সাইজ এগুলি দেখাই, বিভিন্ন ডেমনস্ট্রেশন দেখাই, এবং তারা সেই অ্যাক্টিভিটির মধ্যে সম্পৃক্ত হয়, যার ফলে তারা স্কুলটাকে প্রথম পছন্দ করতে আরম্ভ করে, তারা খেলার মাধ্যমে শিক্ষা লাভ করে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেমন মনে করেন ফিনল্যান্ড বলেন, কানাডা বলেন, জার্মান বলেন, এই যে প্লে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু টিচ দ্য লিটল কিডস। তারপরে যখন তারা যাচ্ছে, সে ধরনের এলিমেন্টারি লেভেলে যাচ্ছে, জুনিয়র হাইতে যখন যাচ্ছে, তখন আমরা যেটা করি যে আপনি যেটা বলেছিলেন যে আমাদের ম্যাক্সিমাম টিচার স্টুডেন্ট রেশিও হচ্ছে 1:10, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। আমরা প্রত্যেক টিচার এখানে কি করছে, সেই স্টুডেন্টদের সাথে একেবারে 1-to-1 বেসিসে তাদেরকে জানতে পারছে, এবং এই জানার ফলে স্টুডেন্টদের তাদের যদি কোনো প্রশ্ন থাকছে, তাদের যদি কোনো কোয়েরি থাকছে, অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক কারণ এটা তো আমরাও যখন ছোটো ছিলাম আমরা হয়েছে, যখন আমরা বড় হয়েছি অনেক কথা, অনেক প্রশ্ন নিজের মনের মধ্যে জাগে, আমরা হয়তো পিতামাতাকে জানাতে পারি না, টিচারদেরকেও জানাতে পারতাম না। কিন্তু এখানে যেটা আমরা করছি যে টিচাররা হচ্ছে গাইড, স্টুডেন্টরা যা কিছু শিখছে টিচারদের সহায়তা নিয়ে শিখছে। সো ইটস নট আ ওয়ান ওয়ে কমিউনিকেশন যে আমি বলছি তুমি করো, ইটস নট লাইক দ্যাট, তুমি করো আমি তোমার সাথে আছি।
তো এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এবং আমাদের ফোকাসই হচ্ছে যেহেতু আমাদের স্টুডেন্টের সংখ্যা কম এবং আমরা এমন কোনো প্ল্যানও নাই যে আমরা বিরাট একটা কিছু হব, আমরা একটা ছোট্ট একটা ইনস্টিটিউট, সেই হিসাবে আমাদের যদি একটা ছাত্রর মাধ্যমেও যদি আমরা স্ট্যাটাস কোকে চেঞ্জ করতে পারি তাহলেই কিন্তু যথেষ্ট। কারণ আমি যদি আমার পূর্ববর্তী জেনারেশন তার থেকে যদি আমি নিজেকে ইমপ্রুভ না করতে পারি, সমাজকে কিছু না দিতে পারি, তাহলে তো আমার জীবন বৃথা হয়ে গেল। আমরা যদি স্ট্যাটাস কো না মানতাম, এখন আমরা হয়তো কাঁচা মাংস খেতে আমার গুহার মধ্যে থাকতাম। এটা অবশ্য ঠিক যে এখনকার ফিলোসফিটাই অনেক চেঞ্জ হয়ে গেছে, যে জানা জ্ঞানটা নতুন করে জানার দরকার নাই, বরং নতুন জ্ঞানের সন্ধান করতে Right. পারে কিনা শিক্ষার্থী, সেইটার জন্যই আসলে সব ধরনের চেষ্টা, এবং মানে পশ্চিমের দেশগুলিতে সেইভাবেই শিক্ষা ব্যবস্থা নিশ্চয়ই গড়ে তোলা হচ্ছে, এবং তারা সেটা বলছেন। ফলে ওই ব্যাপারটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনি যেটা বলছেন। রিফাত সাহেব, একটু জানতে চাই যে এইখানে কারিকুলাম অবশ্যই ভিন্ন, কিন্তু এখানে আপনারা বলছেন যেহেতু ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য কারণে কি শিক্ষার্থীদের মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা একই স্কুলে, আপনাদের স্কুলে পড়াশোনা করছে, তাদের মধ্যে কোনো যোগাযোগের সুযোগ কি আছে অবশ্যই আপনাদের? আমাদের এখানে যেমন মনে করেন টিচারদের ট্রেনিং সেটা অনলাইনে হতে পারে, অথবা আপনি টিচার ট্রেনিং দিতে পারেন। আবার স্টুডেন্টরাও তারা একে অন্যের সাথে কিন্তু বিভিন্ন আদান প্রদান করতে পারে, ইমেলে হোক কিংবা কোনো মেসেজের মাধ্যমে হয়। যেমন কি কয়েক বছর আগে, বছর 3 আগে আমাদের ওখানে যখন আমরা পয়লা বৈশাখ অনুষ্ঠান পালন করলাম, তারপরে আমাদের কয়েকজন স্টুডেন্ট বললো যে আমরা এইখানকার ইনফরমেশনটা আমরা অন্য কারো শেয়ার করলে কি হয়। আমরা একটা ব্রাজিলের একটা সেন্টার, তার সাথে আমরা সেটা শেয়ার করলাম, আবার তারা তাদের ওখানে কি হচ্ছে সেটা আবার আমাদের স্টুডেন্টদেরকে জানালো। এই যে একটা স্টুডেন্টদের মধ্যে একটা মিলন একটা হচ্ছে, যে এখানকার স্টুডেন্ট ব্রাজিলের জানতে পারছে, ব্রাজিল জানছে মেক্সিকো, মেক্সিকো জানছে ভিয়েতনামের, এইটার ফলে একটা গ্লোবাল একটা সিটিজেন হিসেবে আমাদের স্টুডেন্টরা গড়ে উঠছে। আর এটার মধ্যে তো হরাইজন ইজ অলসো ব্রডেনিং, কারণ আমি শুধু আমার নিজের চিন্তাটা করে রাখছি না, আমি অন্যান্য আরও অনেক কিছু জানছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা মানুষকে যদি সম্পূর্ণভাবে গড়ে উঠতে হয় তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, সো দ্যাট তারা তখন যখন জানছে যাচ্ছে ঠিক আছে আমার এই জিনিসটা করলে আরও উন্নতি হবে, তখন সে ওই অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে। রিফাত হায়দার, আপনি যেটি বলছিলেন যে মূল আপনাদের যে প্রক্রিয়াটি, সেখানে আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা সেখান থেকে একটা বড় শিফট দেখছি, সেটা হচ্ছে চাইল্ড সেন্টার। অনেক বেশি শিশুদেরকে কেন্দ্র করেই কাজগুলি চলছে, শিক্ষার ব্যবস্থাটা চলছে, এবং সেইটার কারণে শিশুদের গ্রোথ আপনারা কেমন দেখছেন, তাদের ট্যালেন্ট বের করে নিয়ে আসার ক্ষেত্রে এটা মানে আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স? আমরা তো খুবই খুশি হচ্ছি যে আমাদের স্টুডেন্টরা তারা জানতে চাচ্ছে এবং তারা আমাদের কাছে প্রশ্ন রাখছে। এবং আমাদের এখানে দেখা গেছে যে আমাদের কিছু কিছু স্টুডেন্ট তারা হয়তো মনে করেন ইমিগ্রেট করে বাইরে চলে গেছে, তখন ওই সমস্ত দেশে, সে যে আমেরিকা হোক, মানে জার্মানি হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, তারা কিন্তু আমাদের কাছে ইমেল করে যে কোনো কোনো এক টিচার, সেটা আমাকে হোক অন্য যাকে না, যে আমরা এখানে এসেছি, তো আমরা ওই যে মেপেল বেয়ারে যারা শিখেছি সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছি, এবং আমরা রিয়েলি গ্রেটফুল যে আমরা ওই একটা অ্যাটমসফিয়ার পেয়েছি। এবং ওই অ্যাটমসফিয়ারের ফলে এখানে এসে ইটস নট আ কালচারাল শক, ওখানেও যেভাবে আমরা টিচারের সাথে ডিল করতাম, এখানেও আমরা সেইভাবে টিচারের সাথে ডিল করতে পারছি। ফলে অ্যাডাপ্টেবিলিটি অনেক বেড়ে যায়। আর ছোটোখাটো জিনিস যেমন মনে করেন একটা বাচ্চার প্রোনাউন্সিয়েশন কীভাবে ডেভেলপ করতে হবে, একটা বাচ্চা কিভাবে সে প্রথম লিখবে, কিভাবে হাতে খড়িটা করা হচ্ছে, কিভাবে সে একটা মনে করেন এসে লিখছে, সেই এসেটা কোন মাধ্যমে করছে। যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ আমরা ইনস্টিটিউট, সুতরাং আমরা লেটেস্ট মেথোডোলজিটা আমরা ফলো করতে পারছি, ইনস্টেড অফ জাস্ট ফলোয়িং হোয়াট মেবি মাই forefathers or let's say my grandfather followed। আমি তখন কি করতে পারছি, আমি এই যে 11 বছর 12 বছরের শিশুটি, সে তখন বর্তমান সময়ের উপযোগী সেভাবে তার লেখা শিখতে পারছে, তার এডুকেশনের সমস্ত কিছু করতে পারছে, সে সায়েন্স হোক, ম্যাথ হোক, যে কোনো সাবজেক্ট হোক, জিওগ্রাফি হিস্ট্রি হোক, জিওগ্রাফিতে সে যাচ্ছে, জিওগ্রাফির সে অ্যাটলাস দেখে সারা বিশ্বর প্রতিটা শহর, প্রতিটা নদ নদী, কোথায় কোন পোর্ট আছে, ক্যাপিটাল সিটি, সমস্ত কিছু সে দেখতে পাচ্ছে, জানতে পারছে। ওইখানকার ইনফরমেশনগুলি সে অনলাইনে হোক কিংবা নিজে অ্যাটলাস দেখে হোক, যে কোনোভাবে সেরা করতে পারছে। হিস্ট্রিতে বলেন কি, হিস্ট্রির আসল জিনিসটা কি, যে বলা হয় যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন অফ হিস্ট্রি ইজ পিপল ডোন্ট লার্ন ফ্রম হিস্ট্রি, এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্য। কিন্তু ওই জিনিসটা যদি আমরা আমাদের ছাত্রছাত্রীদের দেখাই যে কী হয়েছিল, কেন হয়েছিল, এবং এর
প্রতিফলন কি হয়েছে, হয়তো আজকে না হলো, হয়তো 40 বছর পরে এর কি হলো, এই জিনিসটা যখন আমি আমার স্টুডেন্টদেরকে জানাচ্ছি বইয়ের বাইরে, তখন কিন্তু তাদের কাছে ইতিহাসের আসল জিনিসটা তারা বুঝতে পারছে এবং ইতিহাসের যে ইম্পর্টেন্স সেটা তারা উপলব্ধি করতে পারছে। এটা শুধুমাত্র মুখস্থ করার জন্য নয় কিংবা পরীক্ষা পাশের জন্য নয়। আমরা একবারও বলি না যে তুমি পরীক্ষায় কত নাম্বার পেলে, তুমি কতটুকু জানলে, সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। একজন স্টুডেন্ট যে কোনো কারণে হয়তো একটা মাসের পরীক্ষাতে খারাপ করতে পারে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে সে সবসময় খারাপ করবে কিংবা সে জানে না, সে তো জানে যে কোনো কারণে হতে পারে তার খারাপ হয়েছে। ওই যে তার নলেজটাও হচ্ছে ইম্পর্টেন্ট। তার নলেজের যদি আপনি মূল্য দেন পরীক্ষার রেজাল্ট হচ্ছে, তাহলে কিন্তু সে সম্পূর্ণ একটা অন্য চিন্তা শক্তি নিয়ে সে বেড়ে উঠতে পারবে। এবং এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে চিন্তা শক্তি, অর্থাৎ সে নিজের মতো করে লিখতে পারছে কিনা, নিজের মতো করে দেখতে পাচ্ছে কিনা, নিজের মতো ইন্টারপ্রেট করতে পারছে কিনা জিনিসটা, সেইটা যেহেতু আপনারা করছেন, ফলে এটাতে নিশ্চয়ই শিশুদের যেই মনস্তাত্ত্বিক বিকাশ হচ্ছে সেইটা অনেক ভালো হওয়ার কথা। এবং সেই ফলাফলটা কেমন পাচ্ছে? না, অবশ্যই, যেটা আমরা বলি যে আমাদের এখানে আমরা কখনো কোনো ডিকটেশন দেই না, কোনো নোট দেই না, কোনো গাইড দেই না, আমাদের টিচাররা কেউ প্রাইভেট টিউশন নেন না। কারো যদি হেল্প লাগে স্কুলের মধ্যে ওনারা কোনো হেল্প দিচ্ছেন, সবাইকে জানিয়ে এটা কোনো মানে প্রাইভেট কারো বাসায় যে করছে না এবং টিচারের কাছেও এসে তারা কেউ করছে না। সুতরাং এই যে একটা রিলেশনশিপ, যে আমাকে স্কুলের মধ্যে ক্লাসের মধ্যে টিচাররা আমরা প্রত্যেকে জানছি যে আমাকে আমার কারিকুলামটা ক্লাসের মধ্যে শেষ করতে হবে, আমার কোনো প্রাইভেট টিউশনের কোনো উপায় নেই। এবং আমরা পেরেন্টস দিকেও বলি আপনারা প্রাইভেট টিউটর দেবেন না। একটা বাচ্চা যখন ক্লাস 3-তে পড়ছে, 4-এ পড়ছে, 6-এ পড়ছে, তার প্রাইভেট টিউটর দরকার নেই। উঁচু ক্লাসে গেলে স্বাভাবিক সাথে অন্যরকম হেল্পের দরকার আছে, অন্য ব্যাপার। কিন্তু সিম্পল জিনিসগুলি, এটা ইংলিশ গ্রামার, ইংলিশ, বাংলা, ম্যাথ, এগুলির জন্য কোনো দরকার নেই। আর আমরা যদিও একটা আন্তর্জাতিক স্কুল, আমাদের আরেকটা মূল একটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশ সম্বন্ধে, আমাদের কালচার সম্বন্ধে, এটা কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে জানাই। এবং আমাদের সে ধরেন মুক্তিযোদ্ধা বলেন কিংবা আমাদের জাতীয় কবি বলেন, আমাদের বিশেষ সাহিত্যিক বলেন, সমস্ত বাংলাদেশ সম্বন্ধে, বাঙালি জাতি সম্বন্ধে আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেগুলিও কিন্তু জানিয়েছি। এবং এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। আজকে আমাদের দেশে বিভিন্নভাবে প্রশ্ন আসছে যে শিক্ষা মাধ্যম, ইংলিশ মাধ্যম, বাংলা বিশেষ করে মাধ্যম। শিক্ষা মানে ইংরেজি মাধ্যমের শিক্ষার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এই যে বাচ্চারা ইংরেজি মাধ্যমে আছে তারা আমাদের দেশকে ধারণ করতে পারছে কিনা, বা তাদেরকে দেশ সম্পর্কে আমরা ধারণা দিতে পারছি কিনা এই কারিকুলামে। সেই চ্যালেঞ্জটা কিন্তু বেশ কিছুদিন যাবতই আছে এবং বলাও হচ্ছে। এটা আপনারা যখন দিচ্ছেন তখন টেক্সটের দিক থেকে সাপোর্টটা কিরকম পাচ্ছেন? কারণ অনেক ক্ষেত্রে এরকম শোনা যায় যে বিশেষ করে হিস্ট্রির ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম বাচ্চাদের জন্য যথাযথ টেক্সট হয়তো আমাদের কাছে রেডি ম্যাটেরিয়াল নেই। রেডি মেটেরিয়াল নেই, আপনি একদম সঠিক কথা বলেছেন। কিন্তু টেক্সট মেটেরিয়াল ওই বইটার বাইরেও অনেক কিছু আছে যেটা আপনি আপনার স্টুডেন্টদেরকে শেয়ার করতে পারেন। এবং ওইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি একটু আগে বললাম যে ইতিহাস বলেছে যে 1757 সনে পলাশী প্রাঙ্গণে লর্ড ক্লাইভ জিতেছিলেন, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কি, তার ফলে কি হলো, এবং তারপরে 190 বছর এই উপমহাদেশে কি হয়েছিল, ওইটা যদি আমি আমার স্টুডেন্টকে, হ্যাঁ সে একটা ক্লাস 3 কিংবা ক্লাস 4 কিংবা ক্লাস 5-এর বাচ্চা সব কিছু জানবে না, কিছুটা যদি ধারণা দিতে পারি তাহলে সে বুঝতে পারবে। সুতরাং এইগুলি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমি টেক্সট যদি নাও পেলাম, কিন্তু এখন যেমন আমাদের বারাক ওবামা উনি বলেছিলেন যে লাইব্রেরির চেয়ে একটা মোবাইল ফোনের নলেজ ইনফরমেশন বেশি পাচ্ছে স্টুডেন্টরা। তো সুতরাং এখন তো বিশ্ব, আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো মুহূর্তে আপনি ইনফরমেশন পেতে পারেন, ওই ইনফরমেশনটা আপনি শেয়ার করেন না স্টুডেন্টদের সাথে, তাহলে আমাদের বাংলাদেশ সম্বন্ধে তারা জানবে, আমাদের বাঙালি জাতি, বাঙালি কৃষ্টি, বাঙালি সংস্কৃতি, সমস্ত কিছু সম্বন্ধে তারা জানতে পারছে। আমাদের ওখানে যেমন মনে করেন নাচ গান আমরা করি, এটা পার্ট অফ কারিকুলাম। এগুলি কিন্তু আমাদের বাংলাদেশের যে কৃষ্টি, বাংলাদেশের নাচ, বাংলাদেশের গান, এগুলি করা হচ্ছে। তার অর্থ এই নয় যে আমরা শুধুই বাংলা করছি, না, অন্য দেশেও ইংলিশও করছি, কিন্তু বাংলাটাকে বাদ দিয়ে নয়। কারণ আমি যদি আমার নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাই তাহলে আমি হু অ্যাম আই? কারণ আপনি 2+2 4 কিংবা APPLE অ্যাপল, এটা সবাই সবখানে করছে, কিন্তু আপনি কি মেথোডোলজিতে করছেন এবং এইটার ব্যাকগ্রাউন্ড কি, এর ইমপ্লিকেশন কি, এইটা যখন আপনি স্টুডেন্টদেরকে জানাতে পারছেন একদম ছোট বয়স থেকে, তখন কিন্তু তাদের চিন্তা ধারণাটা অন্যরকম হচ্ছে।
আদারওয়াইজ ওই যেটা আপনি ইংলিশ মিডিয়ামে পড়লেন কি বাংলা মিডিয়ামে পড়লেন কি মাদ্রাসায় পড়লেন, ইট রিয়েলি ডাজন্ট মেক মাচ অফ আ ডিফারেন্স। কারণ আপনি তো শুধু আপনার মাধ্যমটা পরিবর্তন করলেন, আপনার সাবজেক্ট ম্যাটার তো পরিবর্তন হলো না, আপনার চিন্তা শক্তি পরিবর্তন হলো না, আপনি তো একই পদ্ধতি করে যাচ্ছেন, শুধু আপনি ওখানে বাংলায় পড়ছে, এখানে একটা স্টুডেন্ট ইংলিশে পড়ছে। মাধ্যমটা শুধু different। আপনাদের তো এখন বাংলাদেশে একটাই শাখা, জি, এইটার বিস্তারের কোনো পরিকল্পনা আপনাদের কি এটা আছে? ফ্র্যাঞ্চাইজের সাথে ফ্র্যাঞ্চাইজির একটা পরবর্তীতে ডিসিশন হবে। যদি তারা মনে করেন যে এখানে বাংলাদেশে আরও তারা বিস্তার করবেন, ওনারা সেই ডিসিশনটা নিতে পারবেন। এটা ফ্র্যাঞ্চাইজি ডিসিশন না, ইটস এ ডিসিশন অফ দ্য ফ্র্যাঞ্চাইজার। এমনিতেই মেপল ব্রিয়ারের যে স্টুডেন্টদের সম্পর্কে একটা যদি ধারণা দেন, যে আপনারা যেহেতু তাদেরকে খুব কাছ থেকে দেখছেন, সবকিছু মিলিয়ে আপনাদের মেথড তাদের প্রতি কীরকম রেজাল্ট নিয়ে আসতেছে, যে কতটুকু সাফল্য আসছে বলে আপনারা নিজেরা অ্যাসেস করছেন? আমরা তো মনে করি আমাদের যা ধারণা আছে, আমাদের যে লক্ষ্য আছে, তাতে আমরা মোটামুটি পুরোপুরি সাকসেসফুল। কারণ ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের স্টুডেন্টকে আমরা বলি সে কতটুকু স্বাবলম্বী হচ্ছে, কতটুকু ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, কতটুকু নিজে থেকে খোলা মনে কথা প্রশ্ন জিজ্ঞেস করতে পারছে, ওইগুলি কিন্তু তারা করতে পারছে। এবং একটা 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চাই কিন্তু এগুলি করতে আরম্ভ করছে। একজন 7-8 বছরের একটা স্টুডেন্ট সে ডাইরেক্টলি এসে হয়তো আমাকে কিংবা আমার যে কোনো একজন কলিগকে এসে প্রশ্ন করতে পারছে বিভিন্ন বিষয়ে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সংস্কৃতির মধ্যে উল্টোটাই শেখানো হয় যে প্রশ্ন করতে হয় না শিক্ষককে, বড়দেরকে যা বলছে সেটা মেনে নিতে হবে। সেটার যে একটা স্ট্যাটাস কো আছে সেখান থেকে চলে আসা, এবং উইথ মানে ইনফরমেশন যদি এই স্ট্যাটাস কো ভেঙে ফেলা যায় বা ভাঙার মতো মানসিকতা করা যায়, তাহলে নিশ্চয়ই ওরা ওই যে প্রথমে আমি যেটা বলছিলাম, যেটা নতুন জ্ঞানের সন্ধান করা, সেই প্রক্রিয়াটার মধ্যে হয়তো যুক্ত হতে পারে। যে ওইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যেমন ওইখানে আমি মনে করি যে সাকসেস অনেক আসছে, কারণ ওই যে আগে বললাম যে পরীক্ষার রেজাল্টের উপর আমরা কখনো দেখি না। সেক্ষেত্রে আমরা যদি একটু প্যারেন্টসদের কথা জানতে চাই, যে অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ পাওয়া যায় যে বেশ কিছু স্কুল ডিফারেন্টলি চিন্তা করেছে, চেষ্টা করেছে, কিন্তু প্যারেন্টসরা তারা আসলে মার্কস দেখতে চায়, যে কত নাম্বার, এবং ঠিক প্রথাগত পদ্ধতিতে দেখতে চায়। সেক্ষেত্রে আপনার স্কুলের প্যারেন্টসদের দিক থেকে সহযোগিতাটা কিরকম পেয়েছেন, বা তাদের? মেজরিটি সহযোগিতা করেছেন, তবে আপনি সঠিক কথা বলেছেন যে এরকম অনেক আছেন যারা এটা কমপ্লেন করেছেন, অনেকে আছেন তারা বাচ্চা উইথড্র করে নিয়েছেন, অন্য স্কুলে নিয়েছেন, ওনার হয়তো এসছেন 6 মাস পরে বলছেন যে না আমার সন্তান কিংবা আমার মেয়ে সে তা আমি চাচ্ছি যে যেভাবে করে সে না, আপনারা তো নোট দিচ্ছেন না, আপনারা তো প্রশ্ন উত্তরগুলি লিখে দিচ্ছেন না, এক্সারসাইজের পেছনে যতগুলি প্রশ্ন আছে আপনারা বোর্ডে লিখে দেবেন, ও তাহলে আমার বাচ্চা বাসায় যে মুখস্থ করবে, আমি তো 2-3টা প্রাইভেট টিউটার রেখেছি, ও তো সেজন্য মুখস্থ করার জন্যই তো রেখেছি, দিচ্ছেন না কেন? এটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন তাদের, আমরা তাদের ওপিনিয়নকে যথেষ্ট রেসপেক্ট করি। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলসফি, আমরা সেই ফিলসফিতে বিশ্বাস করি না। দিচ্ছেন না কেন? এটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন তাদের, আমরা তাদের ওপিনিয়নকে যথেষ্ট রেসপেক্ট করি। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলসফি, আমরা সেই ফিলসফিতে বিশ্বাস করি না। কিন্তু অনেকে যারা আমরা মনে করি যে এই ফিলসফিটা এগিয়ে নিয়ে যেতে পারলে অবশ্যই অনেক ভালো এবং কৃতি শিক্ষার্থী হয়তো বের হয়ে আসবে পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আশা বাংলাদেশের নিচে আরো একটি। সমুদ্রে মৎস্য সম্পদ আহরণের নিজস্ব জলসীমায় ডিসেম্বরে শুরু হচ্ছে জরিপ। শনিবার মালয়েশিয়া থেকে আনা আরভি মিন সন্ধানী জরিপ জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরিপ জাহাজটি কাজ শুরু করলে সামুদ্রিক মৎস্য সম্পদ সম্পর্কে সামগ্রিক তথ্য পাওয়া যাবে। সামুদ্রিক মৎস্য সম্পদের তথ্য পেতে আরবি অনুসন্ধানী ও আরবি মাছরাঙা নামের 2টি জরিপ জাহাজ ছিল সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের, যার একটি 91 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়, অন্যটি ত্রুটির কারণে 2001 সালের পর আর সমুদ্রে পাঠানো হয়নি। ফলে দীর্ঘ 15 বছর ধরে সামুদ্রিক মৎস্য জরিপের কাজ পুরোপুরি বন্ধ। গভীর সমুদ্রে নতুন করে মৎস্য জরিপ করতে 65 কোটি টাকায় মালয়েশিয়া থেকে কেনা হয়েছে আরবি মিন সন্ধানী। প্রকল্প নেওয়ার 9 বছর পর জাহাজটি হাতে পেয়েছে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কাজ শুরু করবে এই জরিপ জাহাজ। বঙ্গোপসাগরে গবেষণা ও জরিপ কার্য পরিচালনার মাধ্যমে মৎস্য আহরণ কেন্দ্র চিহ্নিতকরণ, বিভিন্ন প্রজাতির মৎস্য সম্পদের মজুদ নির্ণয় এবং সর্বোচ্চ সহনশীল আহরণ মাত্রা নির্ধারণ কাজে আমাদের এই নতুন জাহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
জরিপ জাহাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সঠিক তথ্য পেতে সাহায্য করার পাশাপাশি ব্লু ইকোনমিতে ভূমিকা রাখবে এই জাহাজ। এই সমুদ্রের যে সম্পদ, এই সম্পদ আমাদের আর্থসামাজিক উন্নয়নের কাজে ব্যাপকভাবে অবদান রাখতে পারে, যে কারণে ইতিমধ্যে আমরা ব্লু ইকোনমি নামে একটা ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক নীতিমালা আমরা গ্রহণ করেছি। প্রথম দফায় 2018 সালের এপ্রিল পর্যন্ত সমুদ্রে জরিপ কাজ চালাবে মৎস্য অধিদপ্তর। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাকি। কথা বলছি তার সঙ্গে। স্বাগত আব্দুল বাকি। আমরা একটু জানতে চাই যে সমুদ্র সীমায় যে মাছ আছে, মাছ বিচরণ করে, সেটা সম্পর্কে তথ্য প্রয়োজন কেন? এই তথ্য যদি আমরা পাই তাহলে আমরা কি ধরনের সিদ্ধান্ত নিতে এটা সহযোগিতা করবে? ধন্যবাদ আপনাকে। প্রথমত যে এই তথ্য ছাড়া আপনি হারভেস্ট করতে পারবেন না। আপনি যদি কন্টিনিউয়াসলি হারভেস্ট করতে থাকেন তাহলে এক সময় এটা শূন্য হয়ে যাবে রিসোর্সটা। তার কাজে প্রপার ম্যানেজমেন্টের জন্য এবং প্রপার রিসোর্সটাকে ইউটিলাইজেশনের জন্য আপনার তথ্য উপাত্ত প্রয়োজন, এবং এই তথ্য উপাত্ত ছাড়া আপনি একটা রিসোর্সকে প্রপারলি ম্যানেজ করতে পারবেন না। আমরা দেখি যে সমুদ্রে যে জাহাজগুলি মাছ আহরণ করতে যায় তাদের একটা লম্বা সময়ে যেতে হয় এবং নানান ধরনের প্রস্তুতি নিতে হয়। ফলে এটা কি জিওগ্রাফিক্যালি ম্যাপিং করা সম্ভব যে কোন এলাকায়, সমুদ্রের কোন অঞ্চলে কোন গভীরতার মাছ কি পরিমাণ আছে বা সম্ভাব্যতা আছে, সেটা জানা থাকলে নিশ্চয়ই বড় জাহাজগুলি, ছোট জাহাজগুলি কে কোন অঞ্চলে চলবে সেগুলি নিয়ে সরকার সিদ্ধান্ত দিতে পারে। এটা টোটালটাই একটা রিসোর্স ম্যানেজমেন্টের পর্যায়ে পড়ে। আপনি যদি জাহাজগুলির কথা বলেন, সে যেটা আমাদের দেশে সাধারণত অ্যারাউন্ড 241 ইন্ডাস্ট্রিয়ালাইজড ভেসেল যেগুলি, সেগুলি আছে। এখন তাদের কাছে যেহেতু তথ্য উপাত্ত ঠিক মতো নেই, সেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার 1973 সালে রাশিয়ান গভর্নমেন্টের সহায়তায় প্রথম জরিপ কাজ সম্পাদন করেন, এবং সেই সময় সমুদ্র এলাকায় 4টা ফিশিং গ্রাউন্ড তারা আইডেন্টিফাই করে দেন। তারপরে 87 পর্যন্ত মোটামুটি কম বেশি জরিপ চলে, তারপর আর কোনো জরিপ নাই। এখন জরিপ না থাকার জন্য আপনাকে বুঝতে পারছেন না যে কোথায় ফিশিং গ্রাউন্ড, কোথায় নার্সিং গ্রাউন্ড, কোথায় তার এই ব্রিডিং গ্রাউন্ড। এবং এই গ্রাউন্ডগুলি নিশ্চয়ই শিফট করে সময়ের সঙ্গে সঙ্গে সাগরের অবস্থা, এবং সাগরের আমরা যেমন ইলিশের ক্ষেত্রে কিছুদিন আগে দেখেছি যে তাদের ব্রিডিং গ্রাউন্ড কিছু কিছু শিফট করেছে। হ্যাঁ, শিফট করে অনেকগুলি ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। তার ফিজিক্যাল ফ্যাক্টর, কেমিক্যালস ফ্যাক্টর, বায়োলজিক্যাল ফ্যাক্টর ইনভলভ থাকে। এই জন্যই এই কন্টিনিউয়াসলি সার্ভে প্রয়োজন। এবং আমাদের সোসাইটিতে বলেন এই ধারণাটা খুব বদ্ধমূল নয় যে সার্ভেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সবাই বেসিক্যালি সোসাইটি মনে করে সার্ভে মানে হচ্ছে টাকার জলাঞ্জলি, কিন্তু আপনি যদি সার্ভে ঠিকমতো প্রপারলি না করেন এবং কন্টিনিউয়াসলি না করেন, স্পেশালি ইন দ্য ফিশারিজ ফিল্ড, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক এ ম্যানেজমেন্ট প্ল্যান অফ দিস রিসোর্স। যার জন্য এই সার্ভেটা খুব জরুরি, যাতে করে আমার ফিশিং গ্রাউন্ড, আমার নার্সিং গ্রাউন্ড এবং আমার যে জায়গাটা আমি ফিশ করবো সেই জিনিসগুলি আমাকে জানা। এবং আমরা আমাদের একটু সায়েন্টিফিক টেকনোলজি টার্ম আমরা ব্যবহার করি, ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড। কোনো একটা রিসোর্সকে আমি কতটুকু পর্যন্ত হারভেস্ট করতে পারি, এই কনক্লুশন টানার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি সার্ভে করা প্রয়োজন। এবং সেটার উপর ভিত্তি করে ফিশিং ভেসেলগুলি তখন তারা বিভিন্ন জায়গায় তারা সার্ভে করতে পারে, হারভেস্ট করতে পারে, এবং তারা কোনটা নার্সিং গ্রাউন্ড সেটাকে সে অ্যাভয়েড করতে পারে। আমাদের একটা বিরতিতে যাব, ফিরে এসে এই বিষয়টা আরেকটু ভালো মতো জানতে চাইব যে ম্যানেজমেন্টে কি ধরনের প্রভাব পড়তে পারে যদি আমরা তথ্যটা ঠিক মতো নিয়ে আসতে পারি। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। ডক্টর বাকি, এই মীন অনুসন্ধান যে করা হচ্ছে মাছ অনুসন্ধানের ক্ষেত্রে, এই তথ্যগুলি পাওয়া গেলে বা ডিসেম্বর থেকে যদি কাজ শুরু করা হয়, কি ধরনের সময় লাগতে পারে একটা কম্প্রিহেন্সিভ সার্ভে করার জন্য? একটা কম্প্রিহেন্সিভ সার্ভে যাতে এটা হচ্ছে কন্টিনিউয়াস সার্ভে করতে হবে। সবচেয়ে বিষয় যে দেখেন যে মাত্র
73 পরে সেখানে 4টা মাত্র ফিশিং গ্রাউন্ড, তারপরে আর কোনো ফিশিং গ্রাউন্ড আমরা আবিষ্কার করতে পারিনি, বিকজ আমাদের কোনো সার্ভে ছিল না। 87 এর এবং পর এখন থেকে আর কিন্তু কোনো আমাদের সমুদ্র তথ্য নাই। সীমাও ওই অনেক সময়ের বেশি থেকে বেড়ে অনেক গেছে, বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে, কিন্তু সেই রিসোর্সগুলিকে আমরা ইউটিলাইজ করতে পারছি না, বিকজ এখানে কোনো সার্ভে নাই। ইন্ডাস্ট্রিয়াল ভ্যাসেলগুলি তারা মেইনলি ওই 4টা ফিশিং গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে, এবং তারা মেইনলি করে কোস্টাল ফিশিং, ডিপ ফিশিং তারা করে না। এবং বটম ট্রলার যেটা দিয়ে ফিশিং করে এটা খুবই হার্মফুল, এটা অনেক দেশই ব্যান করে দিয়েছে, কিন্তু আমাদের দেশে এখনও এটা ব্যান হয়নি। এবং যারা লাইসেন্স নেয় তারা ম্যাক্সিমামই লাইসেন্স নেয় হতেছে যে এই ধরনের এই ফিশিংগুলি করার জন্য। তো এই বটম ট্রলার যেটা সেটাকে বন্ধ করা উচিত। এটার জন্য এই জন্যই এই সার্ভেগুলি দরকার, যে নিউ এক্সপ্লোর করতে হবে, নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে, হারভেস্টিং টেকনোলজিকে নতুন নতুন হারভেস্টিং টেকনোলজিকে ইনভলভ করতে হবে। ফর এক্সাম্পল দেখেন যে তুনা একটা মাইগ্রেটরি স্পেসিস, আমাদের এখানে তুনা পাওয়া যায় না, কিন্তু আমরা কোনো সার্ভে করিনি। তুনার জন্য লং লাইন ফিশিং টেকনিকটা অ্যাপ্লাই করা উচিত, কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ভ্যাসেলগুলি লং লাইনের জন্য তারা পারমিশন নেন, কিন্তু তারা লং লাইন করছেন না। যার জন্য হচ্ছে কি যে এই যে ইনফরমেশনগুলি না থাকার জন্য আমরা প্রপারলি রিসোর্সগুলিকে ইউটিলাইজ করতে এবং পারছি একই না। সঙ্গে টুনা সারা পৃথিবীতেই কিন্তু কমার্শিয়াল ফিশ হিসেবে যথেষ্ট এখনো যথেষ্ট জনপ্রিয় টুনা ফিশিংটা। তারপরে এই কারণে যে আমাদের ক্যাচ খুব ডিক্লাইন করছে। এখন আমরা যদি নতুন এক্সপ্লোর করতে পারি, নতুন টেকনোলজি নিয়ে আসতে পারি, আমরা যে সিন নেট, তারপরে লং লাইন এসব দিয়ে হারভেস্ট করতে পারি, এবং আমরা যদি বটম ট্রলিং যদি একটু বন্ধ করে দিতে পারি, তাহলে আমরা রিসোর্সগুলিকে আরও ভালো ইউটিলাইজ করতে পারবো। ফর এক্সাম্পল দেখেন হেরিং একটা সারফেস ওয়াটারের ফিশ, কিন্তু এটি ডিম পাড়ে এবং নার্সিং করে এটা একটু বটমে। এখন বটম ট্রলার যখন এটাকে ফিশিং করে তখন বটমটাকে সে ডিস্টার্ব করে একদম ডিস্ট্রয় করে ফেলে। তো অনেক ফিশের ব্রিডিং গ্রাউন্ড এবং নার্সিং গ্রাউন্ড ডিস্ট্রয় হয়ে যায়, যার জন্য এই আমরা ঠিকমতো ক্যাচ হারভেস্ট করতে পারি না। তো কাজে আমাদের এই সার্ভে এই জন্য প্রয়োজন, যেহেতু নতুন ফিশিং গ্রাউন্ডগুলিকে আবিষ্কার করা, নতুন ফিশিং আমাদের এখন পর্যন্ত আমরা জানি না কোনটা ব্রিডিং গ্রাউন্ড, কোনটা নার্সিং গ্রাউন্ড, কোন ফিশের জন্য কোনটা। এক এক ফিশের জন্য এক এক ধরনের এরিয়া হতে পারে। সেই এরিয়াগুলিকে আমরা মনে করি যে এই তথ্যগুলি পেয়ে যদি সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে হয়তো আমাদের সমুদ্র সীমা যে সম্পদ আছে সেই সম্পদটা আরো ভালোভাবে ব্যবহার করা যাবে। ডক্টর আব্দুল বাকি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।